নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। হাউজিং ফর অল প্রকল্পের টাকা পাওয়ার পরেও উপভোক্তারা বাড়ি তৈরিতে হাত দিচ্ছেন না। দ্রুত বাড়ি তৈরির অনুরোধ চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডলের। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি টাকা ফেরত দিতে হতে পারে। জলপাইগুড়িতে 12ই ডিসেম্বর সাড়ম্বরে এক র্যালির মাধ্যমে জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদ সমারোহ অনুষ্ঠিত হল। রাতের পর সকালেও কুয়াশাচ্ছন্ন জলপাইগুড়িতে। রাত যত বাড়ছে ততই যেন কুয়াশার দাপট বাড়ছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। বুধবার সন্ধ্যার থেকেই কুয়াশায় মোড়া গোটা জলপাইগুড়ি। রাত বাড়ার সাথে সাথে ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে শহর এবং সংলগ্ন এলাকা। দেখে মনে হতেই পারে পাহাড়ের আমেজ সমতলে। একদিকে কুয়াশার দাপট, অপরদিকে ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। তবে কুয়াশার কারণে তাড়াতাড়ি রাস্তাঘাট শুনশান, দোকানপাট বন্ধ হয়ে যায় জলপাইগুড়িতে। এরপর আজ সকালে কুয়াশা ঘিরে রেখেছে শহর জলপাইগুড়িকে। এই নিয়ে গত 5 দিন ধরে সূর্যোদয় দেখতে পারেনি শহরের বাসিন্দারা। একই সাথে বইছে হাড় কাঁপানো হিমেল বাতাস। আর এর জেরে জুবুথুবু জলপাইগুড়িবাসী। সকাল 7টা বেজে গেলেও রাস্তাঘাট কার্যত ফাঁকা। রাতেও যেমন ঘন কুয়াশা ছিল, একই পরিস্থিতি সকালেও। হাউজিং ফর অল প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে গেলেও একাংশ উপভোক্তা তাদের বাড়ি সম্পন্ন করছেন না। হাউজিং ফর অল প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে গেলেও একাংশ উপভোক্তা তাদের বাড়ি সম্পন্ন করছেন না। অতি দ্রুত তাদের বাড়ি তৈরির কাজে হাত দিতে হবে, নয়তো সেই টাকা সরকারকে ফেরত দিতে হবে। আর সেটাও যদি উপভোক্তারা না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার হাউজিং ফর অল প্রকল্প নিয়ে খোঁজ খবর করতে গিয়ে এমনই নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি পুরসভার হাউজিং ফর অল প্রকল্পের দায়িত্বে থাকা চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মণ্ডল। এদিন তিনি এই কাজে দায়িত্বপ্রাপ্ত পুরসভার অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই প্রকল্পের টাকা পেলেও একাংশ উপভোক্তা বাড়ি সম্পন্ন করছেন না বলে অভিযোগ। বিভিন্নভাবে সেই টাকা খরচ করে ফেলেছেন তারা বলে দাবি। এই বিষয়ে স্বরূপবাবু জানান, যারা টাকা পাওয়ার পরও বাড়ি তৈরিতে হাত দেননি, তাদের দ্রুত বাড়ির কাজে হাত দিতে অনুরোধ করা হচ্ছে। আর সেটা যদি তারা না করেন, তাহলে সেই টাকা ফেরত দিতে হবে। আর তারপরও যদি তারা কথা না শোনেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে তিনি জানান। এখন আমরা হাউস ফর অলের জলপাইগুড়ি পৌরসভার যে প্রকল্প চলছে, সেখানে আমরা পৌর এলাকার মধ্যে দেখবেন অনেক আপনার যারা উপভোক্তারা আছেন, তারা হয়তো ঘরের জন্য যে সরকারি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, সেটা ঢোকার পরেও তারা দীর্ঘদিন ধরে বাড়ি করছেন না। তো ন্যাচারালি আমরা সেই সমস্ত পরিবারগুলির কাছে অনুরোধ করছি এবং তাদেরকে জানাচ্ছি যে আপনারা হয় বাড়ি করতে হবে, কিংবা আপনাদের ওই টাকা যেটা ঢুকেছে সরকারি টাকা, সেটা ফেরত দিতে হবে। তো আমাদের যে নির্দেশ এসছে রাজ্য থেকে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা এরকম টাকা পাওয়ার পর যারা ঘরের কাজ হাত দিচ্ছেন না, ঘরের কাজ করছেন না, তাদের কাছে আমরা আবেদন রাখছি যে হয় আপনাকে খুব দ্রুততার সঙ্গে ঘরের কাজ শুরু করতে হবে, নতুবা আপনাকে ঘরের জন্য যে টাকা আপনার অ্যাকাউন্টে এসছে সেটা ফেরত দিতে হবে, নতুবা আইনগত যে ব্যবস্থা আছে সেটা নেওয়া যাবে। তো আমরা অনুরোধ করব যে জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা আছেন, যারা বসবাস করছেন, যারা ঘরের জন্য আবেদন করেছিলেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু তারা ঘর দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে যারা ঘরের কাজ শুরু করছেন না, তাদেরকে অবিলম্বে কাজ শুরু করতে হবে। আর যদি শুরু না করেন, তাহলে সরকারি টাকা তাদেরকে ফেরত দিতে হবে, নতুবা আইন তার নিজের পথে চলবে। বৃহস্পতিবার শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের জলপাইগুড়ি শাখার নবনির্মিত ভবনের শুভ সূচনা হলো। শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের জলপাইগুড়ি শাখার নবনির্মিত ভবনের শুভ সূচনা হলো বৃহস্পতিবার। এদিন ভবনের শুভ সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। পাশাপাশি উদ্যোক্তাদের তরফে এদিন জলপাইগুড়ি নেতাজি পাড়ার নবনির্মিত ভবনে তৃতীয়তম বর্ষের রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। উদ্যোক্তাদের তরফে মলয় রায় বলেন, আমাদের সংস্থার উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি বনজঙ্গল থেকে শুরু করে আদিবাসী বনবস্তি এলাকাতেও শিক্ষা নিয়ে কাজ করা হয়,
জলপাইগুড়িতে স্থায়ীভাবে বসে কাজ করার অফিস ঘর ছিল না। আজ এই অফিস ঘরের শুভ সূচনা হলো। এছাড়াও রক্তদান শিবির ও জলপাইগুড়ি শাখার নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হলো। এনজিও সংস্থা যেটা আমরা চালাই, রবীন্দ্রনাথ ফাউন্ডেশন, তার আজকে একটা পার্মানেন্ট অফিস আমাদের প্রয়োজন ছিল, যেহেতু আমাদের কাজের ব্যাপ্তিটা এখন ধীরে ধীরে অনেকটা বেড়ে যাচ্ছে আর কি। তো ফলে আমরা এই একটা অফিসের প্রয়োজন খুব অনুভব করছিলাম আর কি। তো আজকে সেই অফিসটা আমাদের যেটা পাকাপাকি যেখানে এস্টাবলিশড হলো আর কি, উদ্বোধন হলো। এখান থেকে আমরা অপারেশনগুলো করব আর কি, বিভিন্ন প্রজেক্টগুলো শুরু করব, কাজগুলো শুরু করব। আজকে আমাদের ওয়েবসাইটও চালু হলো, নতুন ওয়েবসাইট আজকে রবীন্দ্রনাথ ফাউন্ডেশন .org, সেটাও চালু হলো আজকে। এখান থেকে আর কি পরবর্তীকালে সমস্ত কাজ। কি কর্মসূচি করলেন আজকে? কি হচ্ছে? আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, অফিস উদ্বোধন, তার সাথে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। এছাড়াও সারা বছরে আপনারা কিভাবে পরিষেবাগুলো দিয়ে থাকেন? এছাড়া আমরা আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করি। আমরা যেমন হেলথ সেক্টরে কাজ করি, তারপরে আমরা যে কাজ করি হচ্ছে ট্রাইবাল এডুকেশন, তার ওপরে কাজ করি, হ্যাঁ, তারপরে ফরেস্টেশন এটা করি। তো বিভিন্ন খাতে কাজ করি আর কি, আমরা 3-4টা ভাগে কাজ করি। কত টার্গেট আজকে আপনাদের ইউনিট রক্ত? আজকে টার্গেট আছে 100, তো দেখা যাক 60-70 জন তো অন্তত হবেই, আশা রাখছি। আপনার নাম? আমার নাম মলয় রায়, আমি পেট্রন। এই লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত কার্যালয়ের উদ্বোধন হলো। লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত কার্যালয়ের উদ্বোধন হলো। দীর্ঘ প্রায় 30 বছর ধরে বাগডোগরার বিহার মোড়ে ছিল লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়। বর্তমানে ওই কার্যালয় ভগ্নপ্রায় হয়ে দাঁড়িয়েছিল। অপরদিকে পঞ্চায়েতে আসার সাধারণ মানুষকে নানান সমস্যার সম্মুখীন হতে হতো। একদিকে যেমন ভবনটি 3য় তলায় থাকায় বয়স্ক মানুষদের ওপরে উঠতে সমস্যা হতো, অপরদিকে পার্কিং এর একটি সমস্যা তো ছিলই। রাজ্য সরকারের পঞ্চম ফিনান্সের আর্থিক আনুকূল্যে ও গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল মিলে মোট 30 লক্ষ টাকা ব্যয়ে এই নতুন ভবন তৈরি হয়েছে। বুধবার ভবনের উদ্বোধন করার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর, তবে বিশেষ কোনো কারণে তিনি আসতে পারেননি বলে জানা গিয়েছে। এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, জেলা শাসক প্রীতি গোয়েল ও তৃণমূল জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের উপস্থিতিতে এই উদ্বোধন করা হয়। ভবনটি তৈরি খুবই জরুরি ছিল, এতে সাধারণ মানুষ আরো ভালো পরিষেবা পাবে বলে জানান মেয়র গৌতম দেব। এছাড়াও কার্যালয়ের সামনে রাস্তাটি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক প্রীতি গোয়েল। এটা দরকার ছিল। আগের যে অফিসটা ছিল জিপির, সেই অফিসটা অপরিষ্কার ছিল এবং ভগ্নপ্রায় ছিল। এটা অনেকটা জায়গা আছে, স্টেজটাও সুন্দর, গাছ টাছ দিয়ে সুন্দর করে সারাতে পারলে এবং মেন রাস্তার ধারে ভালোভাবে হবে, পরিষেবা ভালোভাবে দিতে পারবে, যারা বসে কাজ করবে তাদেরও অনেক সুবিধা হবে। এটা দরকার ছিল। যেখানে যেখানে দরকার হবে নিশ্চয়ই প্রচেষ্টা হবে যে অফিসগুলো ভালোভাবে তৈরি করা। এগুলো খুবই দরকার। অনেকে ভাবে হয়তো এগুলো বিলাসিতা, তা নয়, এগুলো প্রয়োজন হয়, মানুষের পরিষেবা ভালো করে পেতে পারে এবং যারা কাজ করে তাদেরও অনেক সুবিধা। যেটা খুব অভিনন্দন যারা এটা করেছে, 5 বছর চেষ্টা করেছে, অল্প বিস্তর ফান্ড আস্তে আস্তে জোগাড় করে ফাইনালি করতে পেরেছে। সবাইকে অনেক শুভেচ্ছা। হাতির তাণ্ডব অব্যাহত মালবাজার মহকুমায়। হাতির তাণ্ডব অব্যাহত মালবাজার মহকুমায়। জমির ধান পাকতেই হাতির উপদ্রব বেড়েছে ডুয়ার জুড়ে, আর এতেই হাতির দল ভাঙছে ঘরবাড়ি, খেয়ে নিচ্ছে জমির ফসল। গত বুধবার রাতে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একটি হাতি মাল ব্লকের গাজলডোবার 10 নম্বর এলাকায় এসে 2টি বাড়ি এবং একটি দোকান ভেঙে খেয়ে গেল আনাজপাতি, নষ্ট করল জমির ধান ও লাউ ক্ষেত। জানা গেছে গতকাল গভীর রাতে হাতিটি এসে প্রথমে একটি দোকান ভেঙে খেয়ে যায় দোকানে মজুদ চাল ডাল, এরপর 2টি ঘর ভেঙে দেয়, এরপর জমির ধান ও কয়েক বিঘা লাউ ক্ষেত নষ্ট করে। এরপর ভোরের দিকে আবার জঙ্গলে ফিরে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। স্থানীয়দের বক্তব্য, রাত হলেই হাতির দল চলে আসে গ্রামে, জমির ধান কাটতে শুরু করেছে কৃষকেরা। জানা গেছে হাতিদের উপদ্রব বেড়ে যাওয়ার আগে ভাগেই জমির ধান কেটে ঘরে তুলছে কৃষকেরা। বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। कच्चा में अभी हाथी आएगा तो खाएगा तो क्या करेगा? काटने पड़ेगा। প্রতিদিনই আসতেছে। এই জায়গার নাম কি? আপালচাঁদ গ্রাম। ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকে, এইরকম হাতির অত্যাচার কিভাবে থাকবো? চাপড়াশিদেরকে খবর দিলে চাপড়াশিরা আসছে না, ফোন ওঠায় না, এভাবে কিভাবে থাকবো? এটা কবে ভাঙছে? এটা আজকে রাত্রে ভাঙছে। আজকে রাত্রে না? হ্যাঁ। দোকানও ভাঙছে ওখানে। কয়টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে?
3-4টে বাড়ির ক্ষতি হয়েছে। লাউ জাংলা ভাঙছে, এর আগে একটা গরু বাড়ি হলাইলো, এর আগে গরু একটা মারি ফেললো, তারপরে যে ধান ঠান সব নিয়ে গেছে বাড়ি করে। ধান নিয়ে গেছে। আমরা গরিব মানুষ, মাঠে ঘাটে খাইতে খাই। এভাবে যদি অত্যাচার করে, আমরা কাজ করে তো রাত্রে একটু ঘুমাবো? ছোট বাচ্চা নিয়ে থাকি বাড়িতে, আমার গার্জিয়ান নাই। क्या हुआ है बोलिए तो? क्या हुआ? ये जो हाथी सब खा के ले गया है। कि रात में आता है? हाँ, नजदीक में कौन सा जंगल है? नजदीक में खाने तारखेरा। तार घेरा। उसके बाद कितना धान खाया? कितना सो जो खुटुक लग के तो सब खा दिया, खाली नाराय कल है। अभी अभी क्या काम कर रहे हैं आप लोग धान काट के? क्या इधर उधर हजरा काम। अभी काट के लेके जा रहे हैं साहब। हाँ, কালকে রাত্রে হাতি এসে আমার দোকানের মাল প্রচুর ছিল, সব খেয়ে নিয়েছে। হচ্ছে ডিপার্টমেন্ট থেকে ফোন করছি, ডিপার্টমেন্ট আসে নাই, কোনো কাজ করে না। আমার দোকানে প্রচুর মাল ছিল, সব মাল খেয়ে নিয়েছে। হচ্ছে আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। এখন যাব ডিপার্টমেন্টের কাছে, কি বলে, কি সিদ্ধান্ত করে। রেল লাইনে হাতি, চালকের তৎপরতায় রক্ষা পেল বুনো হাতি। রেল লাইনে হাতি, চালকের তৎপরতায় রক্ষা। ফের রেল লাইনের ওপর চলে আসলো হাতি, চালকের তৎপরতায় রক্ষা পেল বুনো হাতি। ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেল লাইনের পাশ দিয়ে যাওয়া হাতিকে জরুরিকালীন ব্রেক কষে রক্ষা করল মহানন্দা এক্সপ্রেসের চালক PN টোপ্পো ও সহকারী চালক শুভজিৎ শীল। ডুয়ার্সের ক্যারন ও বানারহাট স্টেশনের মাঝে 87/3 নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে 7:20 নাগাদ। রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিল একটি হাতি। এরপর ট্রেনের হেডলাইটের আলোয় দেখা যায় হাতিটি রেল লাইন পার করে। রেল লাইনের পাশ দিয়ে যখন হাতিটি যাচ্ছিল তখন হাতিটিকে দেখতে পেয়ে আপাতকালীন ব্রেক কষে চালকদ্বয়। ওই কারণে ওই যাত্রীবাহী ট্রেনটি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে। এরপর হাতিটি রেল লাইন থেকে নেমে জঙ্গলের পথ ধরলে ফের গন্তব্যে রওনা দেয় ট্রেন। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদ সমারোহ অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদ সমারোহ জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো। আজ জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদ সমারোহের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বর্তমান সময়ে বাচ্চাদের মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে তাদের মুক্ত করে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু অংশগ্রহণকারী এই খেলাধুলা উৎসবে যোগ দেয়। অনুষ্ঠানে সূচনা হয় এক সাড়ম্বরে র্যালির মাধ্যমে। র্যালিতে উপস্থিত ছিল পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ, আদিবাসী মাদলের তাল এবং বিভিন্ন সৃষ্টিকার্য, যা স্থানীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত। এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব প্রতিভা প্রদর্শন করে র্যালির মধ্যে অংশগ্রহণ করে। এই আয়োজনে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা প্রযুক্তির আসক্তি থেকে বেরিয়ে খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ রাখে। অনুষ্ঠানটি একদিকে যেমন সংস্কৃতির ঐতিহ্যের পরিচয় দিয়েছে, তেমনি অন্যদিকে বাচ্চাদের সঠিক দিশা প্রদানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বিবেচিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অতিথি, শিক্ষাবিদ এবং খেলার সাথে যুক্ত ব্যক্তিরা এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং আরও বেশি সংখ্যক যুবক যুবতীকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। আগামীকাল সায়েন্স স্পোর্টস কমপ্লেক্সে জলপাইগুড়িতে আর খেলকুদ সমারোহ অনুষ্ঠান আছে। সেইখানে 15টা জেলা থেকে আমাদের সুদূর গ্রামীণ ক্ষেত্র থেকে বাচ্চারা আসছে, অনূর্ধ্ব 16। তাদের অ্যাথলেটিক্স, তার মধ্যে 100, 200, 400 মিটার রান এবং লং জাম্প এবং হাই জাম্প, তার সঙ্গে কুস্তি, কবাডি ভাই বোনেদের, তাছাড়াও আচার্য দিদি ভাই দাদা ভাইদের আর আমাদের যোগাসনের কার্যক্রম আছে। কোন কোন জেলা থেকে থাকছে এদের বাচ্চারা? 2 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বহরমপুর
বীরভূম, বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, নকশালবাড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। খেলাধুলার উদ্যোগের কারণ হচ্ছে গ্রামীণ যে প্রতিভা তারা সুযোগ পায় না, সেজন্য এই গ্রামীণ প্রতিভাকে আমরা তুলে ধরতে চাই এই সমাজের সামনে। গ্রামীণ বাচ্চারা আজকে আমরা সবাই জানি তাদের নেশা থেকে দূরের একটা অনুশাসনের মধ্যে আমরা বাঁধতে চাই এবং ভবিষ্যৎ ভারতের আমরা কল্পনা করতে চাই যে ভারত আবার বিশ্বগুরু স্থানে আসবে, এই সমাজই বিশ্বগুরু স্থানকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম আছে। আমার নাম হিরণময় মাহাতো, আমি একল অভিযানের প্রভাগ অর্থাৎ ছত্তিশগড়, বাংলা ও উড়িষ্যার একজন কার্যকর্তা হিসেবে কাজ করছি। প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ জলপাইগুড়িতে, ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলা হলো। প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ জলপাইগুড়িতে, ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলা হলো। কয়েকদিন বেশ ধরপাকড় চলেছিল, অথচ সময় যেতেই সে নিষেধাজ্ঞা অথবা নির্দেশ মানার কোনো বালাই যেন নেই। জলপাইগুড়ির অলিগলি থেকে শুরু করে বাজার দেদারে রমরমা চলছে এই প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার। বাজারে বেশ কয়েকজন ক্রেতাদের বক্তব্য, প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার অবশ্যই খারাপ, কিন্তু বাজারে আসলে বিক্রেতারাই খরচের সাথে ধরিয়ে দিচ্ছে। একজন তো আবার সরাসরি প্লাস্টিকের ক্যারি ব্যাগের কারখানা আগে বন্ধের দাবি জানিয়েছে। বাজারে প্লাস্টিকের ক্যারি ব্যাগের রমরমা ব্যবহার নিয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, খুব শীঘ্রই এই নিয়ে আলোচনায় বসা হবে, পাশাপাশি আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলেও তিনি জানান। সব মিলিয়ে সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর প্রশাসন যদি পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে সরকারি নির্দেশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। আপনারা তো বিক্রি করেন বাধ্য হয়ে, নাকি কি করবো, উপায় নেই তো। কাস্টমার ব্যাগ নিয়ে আসে, ব্যাগের মধ্যে বলে নোংরা হয়ে যায়, ব্যাগ নোংরা হয়ে যায়। আলু নিবে তাও ক্যারি ব্যাগের মধ্যে দিতে হয়, এরকম অবস্থা। ক্যারি ব্যাগ বলে কিছু ক্যারি ব্যাগের মধ্যে, প্রতিটা সবজি ক্যারি ব্যাগের মধ্যে দাও। আপনারা কি চান? আর বন্ধ হয়ে যাক, বন্ধ হলে তো ভালো। আমাদের মনে করে যে এই যাবত জংলা ক্যারি ব্যাগের মধ্যে হয়েছে, ওটা গরু খাইলে পেটের মধ্যে চলে যাচ্ছে, ওটা গরুর ক্ষতি হচ্ছে। ক্যারি ব্যাগ নিয়ে বলার তো আর কি বলবো, সবাই এই এখন সুযোগ পাওয়া যাচ্ছে দেখেই নিচ্ছে, না বন্ধ হয়ে গেলেই চলে যাবে, শেষ, সবাই ব্যাগ নিয়ে চলে আসবে। থাকা উচিত মনে হয় না, আশা করি তো থাকা উচিত না। এটা বারবার প্রশাসন অভিযান করে আবার হ্যাঁ, ব্যাগ থাকা তো ক্যারি ব্যাগ চায়, আর ক্যারি ব্যাগটা বন্ধ হওয়া উচিতই। কেন ড্রেন নালা সবই বন্ধ হয়ে যায়, এতে জীবাণু বাড়ে, এতে গায়ে গরু সবই নষ্ট হয়ে যাচ্ছে। সবাই সবজি কেটে বাড়ির সামনে ফেলে, ওটা গরুও খায়, গরুর পেটে চলে যায়। অনেক নোংরা, মানে চিন্তা করা যায় না সে কি নোংরা। ক্যারি ব্যাগ নিয়ে যায়, বিক্রি হয় বা জিনিসপত্র নিয়ে আমরাও নিই, কি মনে হয় আপনার? ভাবা জিনিসটা তো খুবই খারাপ। ক্যারি ব্যাগ তো ব্যবহার করা খুবই খারাপ। এতে তো মানে সব দিক দিয়েই খারাপ। কি মনে হয়? কি বলবো, মানে এর কোনো সুরাহা আমরা পাচ্ছি না, বুঝলে তো। সুরাহাটা হলে পরে আমরা ভালো হই, নিজেরও ভালো, অপরেও ভালো। মানে আসল জায়গা বন্ধ হওয়া উচিত, মেন সেন্টারে বন্ধ হওয়ার দরকার। কারণ এখানে শোনো, এখন আমি 1 কেজি আলু নিলাম, আমাকে করে দিল 500 টাকা ফাইন। ফ্যাক্টরিতে যে আছে সে কেন বন্ধ করে না? সেইখানে আগে কলকাপ যেটা বন্ধ করতে হবে। কি আমরা কি ভুল বললাম? এখানে যদি আমি শাক নিলাম, কথা আমাকে কী করলো, ধরো 500 টাকা ফাইন করে দিল, কিন্তু মেন যে ফ্যাক্টরিটা ওখানে তো বন্ধ করতে হবে। পুরসভা এলাকায় ক্যারি ব্যাগে ছেয়ে গেছে, নিষিদ্ধ ক্যারি ব্যাগ। ওটাই একমাত্র বলবার যে মানুষকে নিজেদের সচেতন হতে হবে। এবং আমরা কিন্তু প্লাস্টিক নিয়েও বহুবার আমরা নিজেরা রাস্তায় হেঁটেছি, বাজারে হেঁটেছি, আমাদের সঙ্গে আমাদের ডিএম ম্যাডাম পর্যন্ত আমাদের সঙ্গে হেঁটে এই কাজে আমাদের সহায়তা করেছে। মানুষকে সচেতন হতে হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেরকম থাকবে আমাদের, সেই রকম আমি বলবো সাধারণ মানুষও সহযোগিতা করুন। ক্রেতা বিক্রেতা দুজনকেই বলবো যে প্লাস্টিক বর্জন আমাদের করতে হবে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখবার তাগিদে। আমরা কিন্তু রিসেন্ট পুজো টুজো এখন শেষ, যেহেতু আমরা কিন্তু এগুলো নিয়ে একটা মিটিংয়ে বসছি, আমরা একটা সভা করে মিটিং করে আমরা কিন্তু পরপর এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা অভিযানে নামছি। একদম এরপরে আইনানুগ ব্যবস্থা ছাড়া, আমাদের ফাইন করা ছাড়া আমরা দেখছি আমাদের পুরসভার আইনের মধ্যে কতটা আমরা সেটা করতে পারি, সেটা করে নিয়ে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা একদম এগুলো দূষণ বলতে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য এই প্লাস্টিককে বর্জন করতেই হবে, সেই বার্তা নিয়ে পুরসভা আগামীতে নামছে। কিছু অসাধু ব্যবসায়ী দোকানদাররা ব্যবসা করছে এবং দেখতে হবে এগুলো কোথা থেকে আসছে,
এর সূত্র যেটা সেটাতে আমাদের পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে আমরা জেলা প্রশাসনকেও জানাবো যে এই জিনিসগুলো যেখান থেকে তৈরি হচ্ছে সেসব ফ্যাক্টরিতে আমাদের আগে হাত দিতে হবে। সবকিছু নিয়ে আমরা কিন্তু নামছি। কাশবনের সিজন শেষ, আবার 1 বছরের অপেক্ষায়। কাশবনের সিজন শেষ, আবার 1 বছরের অপেক্ষায়। তিস্তায় একসময় ছিল মানুষের আনাগোনা, কারণ পুজোর আগে তিস্তা নদীর পাড়ে অফুরন্ত জন্মাতো কাশফুল, আর এই কাশফুল দেখতে অসংখ্য মানুষের ভিড় হতো। তবে বর্তমানে সেই কাশফুল নেই, রয়েছে শুধু গাছ। আর সেই গাছ সাধারণ মানুষের ঘরের কাজ বা বাড়ির অন্যান্য জ্বালানির কাজে ব্যবহারের জন্য রয়েছে মরা কাশবন। যারা এই কাশবন ব্যবহার করে থাকেন তারা মূলত তিস্তা নদীর আশপাশে বসবাসকারী মানুষেরাই, আর তারাই কাশবনকে নিজেদের মতো করে দেখাশোনা করত। শুধু এখন চারিদিকে ফাঁকাই দৃশ্য দেখা যায়। আবার 1টা বছর অপেক্ষা করতে হবে এই কাশফুল ফোটার জন্য। তবে তিস্তার পাড়ের এক বাসিন্দা বলেন, পূজার আগে কাশফুলের অফুরন্ত সৌন্দর্য এখানে ফুটে ওঠে, যা দেখতে অনেক মানুষই আসে। তবে এখন কাশবন নেই, রয়েছে শুধু কাশের পাকা গাছ। এখন তার নেই। এখন কাশবনের তো কোনো কাজ নাই, এখন তো এগুলা অ্যাকচুয়ালি জ্বালানি হিসাবে লোকে কাইটে নিয়ে যাবে, কেউ বা ছনের বেড়া বানানোর জন্য লাগাবে কাজে। এখন তো পুজোর কাজে তো এগুলা এখন চলবে না। কাশবন যখন ছিল তখন একটা মানুষের আলাদা একটা, হ্যাঁ, তখন তো এখানে সারাদিন লোকের ভিড় থাকতো, প্রচুর হারে লোক আসতো। এখন একটু যেহেতু ফুল নেই, এখন তো কাশবনের সৌন্দর্য কমে গেছে, এখন একটু লোক কম। আর এগুলা মানে ঘরের কাজ ব্যবহার, এখন ঘরের কাজ করবে, পানের বাগানেও ব্যবহার হয় এগুলা। আর এমনি তো পূজার জন্য লাগে, সব কাজেই ব্যবহার, সব কাজেই লাগে, এটা লাগেই। মহিলা ওমেন্স ক্রিকেট লিগের সমাপ্তি আজ। মহিলা ওমেন্স ক্রিকেট লিগের সমাপ্তি আজ। উৎসাহ উদ্দীপনায় আজ চূড়ান্ত পর্যায়ে খেলেছে জলপাইগুড়ি ও মালদা ডিএসএ। সিএবি পরিচালিত আন্ডার 18 ওমেন্স ক্রিকেট লিগ শুরু হয়েছিল গত 2 দিন আগে। আজ সমাপ্তির খেলা। আজ জলপাইগুড়ি ও মালদা ডিএসএ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছিল। জলপাইগুড়ি জেওয়াইএমএ ক্লাব ময়দানে খেলাটি হয়। পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থা। ম্যান অব দ্য ম্যাচ হয় জলপাইগুড়ি শিক্ষাশীল। শেষ খেলাতে জলপাইগুড়ি মালদাকে হারিয়ে বিজয় ট্রফি লাভ করে। আজকে তো শেষ খেলা আমাদের। আজকে একদিকে মালদা আর একদিকে জলপাইগুড়ি। মালদা নদিয়ার কাছে হেরেছে, জলপাইগুড়িও নদিয়ার কাছে হেরেছে। তা এদের দুজনের আজকে খেলা হয়ে আজকে শেষ হবে আমাদের এই 3 দিনের আন্ডার 18 উইমেন্স ক্রিকেট। আজকে কার মধ্যে খেলা বলছে? আজকে মালদা ডিএসএ আর জলপাইগুড়ি ডিএসএ। মালদা ডিএসএ জলপাইগুড়ি ডিএসএ খেলা আজকে আমাদের শেষ আর কি। 10 তারিখে শুরু হয়েছিল। নদিয়া দুটো খেলে তারা 2টো গেম জিতে গতকাল তারা চলে গেছে। আজকে এদের খেলার পরে আমাদের এই 3 দিনের খেলা শেষ হবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। হাউজিং ফর অল প্রকল্পের টাকা পাওয়ার পরেও উপভোক্তারা বাড়ি তৈরিতে হাত দিচ্ছেন না। দ্রুত বাড়ি তৈরির অনুরোধ চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডলের। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি টাকা ফেরত দিতে হতে পারে।
জলপাইগুড়িতে 12ই ডিসেম্বর সাড়ম্বরে এক র্যালির মাধ্যমে জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় খেলকুদ সমারোহ অনুষ্ঠিত হলো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.